আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারায় অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ একবার ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম। আঙ্কেল বলল, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করতেছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বলল, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আঙ্কেল বলল, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। যদি তুমি রাজি থাকো তাহলে আমার একটা ভালো পোস্টে তোমাকে জব দিতে পারবো। এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতে ওপাশ থেকে আরোহী বলে উঠলো, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আঙ্কেল বলল, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জবটা করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বলল, চাকরিটা করলে একে তো তোমার পক্ষেও ভালো হবে, আমার দিক থেকে ভালো বিশ্বস্ত একজনকে পেয়ে যাব। সেটা কিন্তু দুই দিক থেকেই ভালো হবে, কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে। চাকরি হলে তো আমার লাইফটা সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিতে যাচ্ছে, হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম আমি। আঙ্কেল বলল, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রু মুক্ত করার চেষ্টা করব। আঙ্কেল বলল, বাবা এরকম ভরসা দেওয়ার মতো একজন পার্সনকে দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার করতে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছো সেটা হয়তো সবাই পারে না। দিনরাত সমানভাবেই কাজ করেছো, যার জন্য তুমি আজ সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলো যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু একথা বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেলের নাম্বারটি ভেসে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করলাম, বললাম হ্যালো। আঙ্কেল বলল, বাবা কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে বসে কাজ করছি। আঙ্কেল বলল, তোমার যতই কাজ থাকুক না কেন, কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, কাজ করো। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম, আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে রাখি। আমি বললাম, জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এদিকে আঙ্কেল অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তাহলে মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন কোনো একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল, এসে ভালোই করেছো। আমি বললাম, আঙ্কেল আমি একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বলল, একটা মাত্র মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম, তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আঙ্কেল বলল, হ্যাঁ। কথা বলতে বলতে আঙ্কেলের ফোনে ফোন আসলো। তারপর আঙ্কেল বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ আছে। আমি বললাম, জি আচ্ছা সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, আরে দোস্ত কেমন আছিস? আমি পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, বলেন। রাকিবের স্ত্রী বলল, আপনি আমাদের দেখেই এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেন হয় না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাকিব বলল, দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এইভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা মিলেনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না।
আমি বললাম তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি। ব্যাস সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছিলাম। হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এই আমি কাকে দেখছি? এ তো সত্যি হৃদিতাই গান গাচ্ছে। হৃদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতাদের সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। তার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব। দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলো, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, ইয়ে মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, ভাইয়া দাঁড়ান, আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, এই না, বললেন না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগে হৃদিতার বাবা আমার পথ আটকে যা বলল। হৃদিতার বাবা বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। হৃদিতার মা বলল, বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই আমাদেরকে ছেড়ে চলে আসছিলা। বাবা তুমি আমাদের মাফ করে দাও প্লিজ। আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। তারপর হৃদিতার বাবা বলল, দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলেই এমন কাজই করতো। আমি যা করেছি, এখন অতীতের সবকিছু ভুলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, আপনাদের কথা বলা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাইরে চলে আসছি। পিছন দিক থেকে হৃদিতা দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করোনি? ভুল তো হতেই পারে, তাই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? হৃদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয়ে কিছু দূর সরে গিয়ে মাথাটা নিমিষে নিচু করে ফেললো। তারপর বললাম, একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। হৃদিতা বলল, ভুল তো মানুষেরই হয়। এই কথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আরেকটা কথাও আমি শুনতে চাই না। এ বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে হৃদিতা কান্না করে তার বাবাকে বলল, বাবা ওর কি আর রাগ ভাঙানো সম্ভব হবে না? হৃদিতার বাবা বলল, মারে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। হৃদিতা বলল, বাবা আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ওর রাগ ভাঙাতেই হবে। হৃদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না এ কোন রনিকে দেখছে, যে রনি হৃদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে। আজ তার চোখে হৃদিতার ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে। এত সহজে তাকে হারাতে রাজি না হৃদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে। হঠাৎ করে কারো স্পর্শ পেয়ে হৃদিতা পিছন ফিরে লক্ষ্য করলো তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। হৃদিতা বলল, মা তুমি এখানে? হৃদিতার মা বলল, কান্না করছিস? হৃদিতা বলল, কই না তো। হৃদিতার মা বলল, মারে সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি শিওর। হৃদিতা কান্না করতে করতে বলল, একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল সে চোখ আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমিও ওকে এমনি এমনি ঘুরিয়েছি, তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই দুর্যোগ এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমিই বলো আমি কি জেনে বুঝে এসব করেছি? হৃদিতার মা বলল, না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি, কিন্তু ঠিক ওই গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলেনি। হৃদিতা বলল, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে? হৃদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। হৃদিতা বলল, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। হৃদিতার মা বলল, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? হৃদিতা বলল, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। হৃদিতার মা বলল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? হৃদিতা বলল, মা তুমি হাসছো? হৃদিতার মা বলল, না থাক, আর হাসবো না। হৃদিতা বলল, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো? হৃদিতার মা হেসে হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? হৃদিতা খুশি হয়ে বলল, মা সত্যি বলছো? হৃদিতার মা বলল, হ্যাঁ রে মা, সত্যিই বলছি, তার আগে তোর আব্বুকে তোর মামুকে বলতে হবে। হৃদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু হৃদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্ব ভালোবাসা বাড়ে, সে জো হয়েছে হৃদিতার। আগে তো তার পিছনে লেগে
লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুল বুঝে অন্যায় করেছে এবং অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনোই ভুলবো না। আর না, ক্ষমা করার তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে রিদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক, আমার কি। বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতে আরোহী নামটা ভেসে উঠলো। দেরি না করে ফোনটা রিসিভ করলাম, উচ্চস্বরে বললাম, হ্যাঁ বল। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজ আমার মন মেজাজ দুইটাই খারাপ। আরোহী বলল, বিষয়টি কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, রাখি তাহলে। আরোহী এই বলে লাইনটা কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। বেশ রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স না পায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা, তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা। তাদের দেখে আমি যেন বাক শক্তি হারিয়ে ফেললাম এমন অবস্থা। বেশ নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? এই কথা বলতে দেরি, কিন্তু কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচেকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? কাকিমা বলল, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস, কখনো ফোনটাও তো দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমার কথা শুনে আমি নিশ্চুপ হয়ে রইলাম। তারপর কাকা বলল, বাবা তোকে আমরা ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দিবার চেষ্টা করেছি। তুই কিনা আমাদেরকে এভাবে ভুলে গেছিস? কখনো তো আমাদের ফোনও করে বলিসনি, কাকাই তুমি কেমন আছো? কি বলেছিস কখনো? তা কেন করবি? তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই। আজ যদি রিদিতার বাবা আমাদের ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম নাই। আমি মাথা নিচু করে বললাম, সরি কাকাই, আমার ভুল হয়েছে। কাকা বলল, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও অন্তত দেখাটা করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে? এখন তো ওর ছোট বোন নেই, অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছুই হয়েছে তার। এখন কাকাই কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকাই বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকিমা তানিশা চলে যেতে ধরলো, তার আগে আমি দরজার সামনে গিয়ে বললাম, বললেই হলো, আমার বাবা মাকে এত সহজে ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে অভিমান করবে, তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। তারপর কাকিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদের ছেড়ে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করে থাকতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এক বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথা শুনে কাকাই হঠাৎ বলে উঠলো, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইকে বললাম, কাকাই সম্ভব না কেন? কাকাই বলল, এই ইট পাথরের শহরে আমরা একা থাকতে পারবো না রে। তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনোই আত্মীয় স্বজনদের বাড়িতে বাসায় গিয়ে 2-1 দিনও থাকার চেষ্টা করিনি, তাহলে এখানে থাকবো কেমনে? কাকিমা হেসে বলল, আচ্ছা এসব কথা পরে হবে, এখন তানিশার দিকে একটু তাকাতো। কথা বলার মাঝে তানিশার কথা যেন ভুলেই গিয়েছিলাম। কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কুলের বাচ্চাটি কান্না করছে। তড়িঘড়ি করে কাকিমাকে বলে উঠলাম, কাকিমা তানিশুর কুলে এটা কার বাচ্চা? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কাকিমা মন খারাপ করে বলল, তুই চলে যাওয়ার 1 বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তোর কাকাইও আর না করতে পারিনি। তারপর বিয়েটা ধুমধাম করেই হয়ে গেল। সেদিন তোকে ফোনে 1000 বার কল করেছি কিন্তু তোকে পাইনি, হতাশ হয়ে ফোনটা রেখে দিয়েছিলাম সেদিন। আমি বললাম, সরি কাকিমা, আমার ইগো যে তোমাদের এইভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবিনি। কাকিমা বলল, অনেক হয়েছে, এবার তানিশার কাছে গিয়ে একটু তার অভিমানটা ভাঙ্গা। তুই চলে যাওয়ার পর তানিশাও অনেক কেঁদেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ফ্রেশ হয়ে যাও, আমি বরং পেতনিটার রাগ ভাঙাই। কাকাই বলল, তুই পারিসও বটে। কাকাই কাকিমা হেসে হেসে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে আমি তানিশার সামনে গিয়ে বললাম, কিরে পেতনি, বিয়ে করে ফেলেছিস তাহলে? তানিশা রেগে বলল, হ্যাঁ তো। আমি বললাম, আমার উপর রাগ করে আছিস মনে হয়। তানিশা বলল, এখন কেন কথা বলছিস? আমাকে তো ভুলেই গেছিস তুই। ভুলেই থাক, আর কথা বলতে হবে না আমার সঙ্গে। আমি বললাম, সরি রে, আমার চলে আসাতে যে তোদের উপর এতটা প্রভাব পড়বে সেটা আমি ভাবিনি। তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি, সে থেকে মনোভাব নিয়ে ফেলেছিলাম তোদের ওখানে আর যাবই না। তানিশা বলল, অতীতে যা কিছু হয়েছে সেটা দুর্ঘটনা ভেবে ভুলে যা এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবে এমন কাউকে ঘরে নিয়ে আসই। আমি বললাম, কথাটা মন্দ বলিসনি, কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না। তানিশা বলল, কেন, রিদিতার কথা কি ভুলে গেছিস? তাকেই বউ করে ঘরে নে। আমার জানা মতে তুই ওকে অসম্ভব ভালোবাসিস। হঠাৎ তানিশার মুখে রিদিতা নামটি আসবে তা কখনো আশা করিনি। এমনই রিদিতার কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়।
আর ও বলছে রিদিতাকে বউ করে ঘরে তুলতে। মেজাজটা নিমিশেই বিগড়ে গেল। তানিশার কথা শুনে আমার মেজাজটা আরো চটে গেল। নিজের রাগটা নিজের মাঝেই চেপে রাখলাম। আমার রাগান্বিত চেহারাটি দেখে তানিশা ভালো করে বুঝতে পারলো তার কথাটি বলা উচিত হয়নি। কিছুক্ষণ চুপ করে থাকার পর তানিশা শান্ত গলায় বলল, দেখ, আগে যা কিছু হয়েছে সেটা ভুলে যা। সেটা তো রিদিতা তোকে জেনে বুঝে করেনি। তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো রিদিতা জানতো না। তাহলে হয়তো তোদের ব্যাপারটা এমন হতো না। আমি বললাম, এখন রিদিতার কথা না বললেই খুশি হব। তাছাড়া রিদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই। যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিনও আমার মন থেকে রিদিতার নামটা একদম মুছে ফেলেছি। এখন চাইলেও সেটা সম্ভব না। আশা করি আমার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। তানিশা বলল, রিদিতার কাছে সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকে তোকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু তোর প্রপোজাল পাওয়ার পরও রাজি হয়নি। তোকে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবাসিস তাকে। কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটা হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি বললাম, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আমি রিদিতাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি। তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি। সবগুলোকে মেরে ফেলেছি। নেক্সট টাইম রিদিতার নামটা আমার সামনে উচ্চারণ না করলেই আমি খুশি হব। তানিশা একটু রাগ দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু তোর ভাগ্নেকে এই প্রথম দেখলি ওকে কিছু গিফট করবি না? আমি বললাম, এই সেরেছে। ভাগ্নের কথা তো আমি ভুলে গিয়েছিলাম। চল তো আজ ভাগ্নের জন্য দোকানটাই নিয়ে আসবো। আমার একটা মাত্র ভাগ্নে, তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না। খেলনার পুরো দোকানটাই তার লাগবে। কি মামা, লাগবে তো? আজকের দিনটাতে অনেক ভালো লাগা কাজ করছে, কেননা এত বছর পর কাকাই কাকিমা আর তানিশাকে দেখলাম। এর মধ্যে তানিশার বিয়েও হয়ে গেছে, সেটা আমি জানতাম না। কিন্তু আজ তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে আসছে। আল্লাহ রহমতে ইতিমধ্যে মামাও হয়েছি, এর চেয়ে আর খুশির বিষয় কি হতে পারে? একটা সময় তানিশার উপরও রাগ হতো, কিন্তু আজ ভাগ্নিকে সাথে দেখে সেটা নিমিষেই গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখন আর তাদের উপর কোনো রাগ অভিমান কিছুই নেই। উল্টো তারা আমার উপর রেগে আছে, সেটা আমি সহজেই কন্ট্রোল করে ফেলেছি। এখন বলতে পারেন আমার সম্পূর্ণ একটা পরিবার সংগঠন হয়েছে। কিছুদিন আগেও নিজেকে একাকিত্ব হিসেবে নির্ধারিত করেছি, কিন্তু এখন আর আমি একা নই। এখন আমার পাশে কাকাই কাকিমা, তানিশা ও তার ছেলে নিলয়। বয়স মাত্র 2 বছর হবে হয়তো। সব দিক ভালোই চলছে। কাকায়ের কথা মতো গ্রামে চলে আসলাম, কিন্তু রিদিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলেছে। তো কলেজে ফ্রেন্ডের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব, মাঝ রাস্তায় রিদিতাকে দেখবো তা কখনো আশা করিনি। তো আমি আমার মতো বাইক চালাচ্ছি, হঠাৎ রিদিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থা দেখে বাইক দ্রুত ব্রেক করে ফেললাম এবং রেগে গিয়ে বললাম, এই তোমার কি সমস্যা? একটুর জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকের ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজ ওপারে চলে যেতে। রিদিতা বলল, আমি তো মরতেই চাই। আমি বললাম, মরলে অন্য কোথাও গিয়ে মরো, আমার বাইকের সামনে কেন মরতে যাবে? রিদিতা বলল, ভালোবাসার মানুষের কাছে মৃত্যুবরণ করার সৌভাগ্য সবার হয় না, তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম। বাঁচালে কেন? মেরে ফেলতে আমাকে? আমি বললাম, তোমার মাথার তার সব ছুটে গেছে নাকি? ভালো একটা ডাক্তার দেখাও। রিদিতা বলল, ডাক্তারে কাজ হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি বললাম, সামনে থেকে সরে যাও প্লিজ, আমার কিন্তু এখন মন মেজাজ বিগড়ে যাচ্ছে তোমার এসব কথা শুনে। রিদিতা বলল, এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম, এসব করার মানে কি? রিদিতা বলল, এসবের মানে একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন বলো তো? আমি বললাম, কি আমাকে ভালোবেসে ফেলেছ? কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম। আমার এরকম হাসি দেখে রিদিতা অবাক হয়ে বলল, আমি তো হাসার মতো কোনো কথা বলিনি, তাহলে হাসছো কেন? আমি বললাম, রিদিতা, আজ থেকে 5 বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসীর বিচার সবাই আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে। এমনকি আমাকে জাবেদ কাকার হাতে মারও খাইয়েছিলে, মনে আছে সে কথা? রিদিতা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, তুমি হয়তো সেদিনের কথা ভুলতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে যদি আমার জন্য একটু ভালোবাসা কিংবা ভালো লাগা থাকতো, তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সবাই আমাকে মার খাওয়াইতে না। রিদিতা আবারও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি আবারও বললাম, আমাকে যখন সবার সামনে আঘাত করছিল তখন তুমি কি একবারের জন্য বলেছিলে যে যা হবার হয়েছে, আপনারা ওকে মারা বাদ দিন? সেদিন তো একথাও বলনি, আজ কেন বলছো আমাকে ভালোবাসো? ভালোবাসা কখনো অন্যায় করার পর কিংবা অনুশোচনা থেকে জন্ম নেয় না। নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না। একটা সময় হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম, বর্তমানে তা আর নেই। এখন তোমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দাও। অন্য কোনো ছেলের পেছনে সময় দাও, সে তোমার রূপ দেখে নিমিষেই পটে যাবে। রিদিতা বলল, এখন এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। 5টা বছর আমি অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছি। এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। আমি বললাম, তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো। বুঝতে পারছি না তুমি কেন আমার পিছনে লেগে আছো। তুমি চাইলে শত শত ছেলে তোমার পিছনে লাইন পড়ে যাবে, আমাকে কেন বিরক্ত করছো? রিদিতা কান্না করতে করতে বলল, তোমার মনে আমাকে একবার জায়গা দিয়ে দেখো না প্লিজ। আমি বললাম, এখন আর সম্ভব না, এখন আমার সামনে থেকে সরে যাও নয়তো। রিদিতা বলল, না, সরবো না। এই বলে রিদিতা আমার বাইকের সামনে দাঁড়ালো। আমি বললাম, এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে, সরে যাও বলছি। রিদিতা অনেকটা জিদ ধরে বলল, না, সরবো না। আমি অনেকটা রেগে বললাম, সরবে না?
রিদিতা বলল না। বলতেই রিদিতার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। রিদিতা থাপ্পড় খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম। এইদিকে রিদিতাকে থাপ্পড় মেরে কেন জানি একটা খারাপ লাগা কাজ করছে। কাজটা কি ঠিক করলাম? যা করেছি একদম ঠিক করেছি। ও একটু বেশি বিরক্ত করছিল। আজকে যে থাপ্পড়টা দিয়েছি আমার সামনে আর আসবে না। আনমনে এসব কথা ভেবে যাচ্ছি, হঠাৎ কাকিমা চিৎকার মেরে আমার নাম ধরে ডেকে উঠলো। কাকিমার চিৎকার শুনে দ্রুত নিচে নেমে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে এভাবে ডাকছো কেন? কাকিমা ভয়ে ভয়ে বলল, বাবা একটা অঘটন ঘটে গেছে। বললাম, কি অঘটন ঘটে গেছে? কাকিমা ভয়ে চুপসে গিয়ে বলল, শফিকের মেয়ে রিদিতা কিছুক্ষণ আগে বিষ খেয়ে ফেলেছে। কাকিমার কথা শোনা মাত্র পায়ের নিচে মাটি যেন সরে গেল। রিদিতা এইভাবে নিজেকে শেষ করতে পারে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব? না না, রিদিতা বিষ খেতে পারে না। কাকিমা হয়তো ভুল শুনেছে। কাপা কাপা সুরে কাকিমাকে বললাম, কাকিমা তুমি যেটা বলছো সেটা হয়তো ভুল শুনেছো নিশ্চয়ই। কাকিমা আমার উপর একটু রেগে গিয়ে বলল, এই তোর কি মাথা ঠিক আছে? পুরো এলাকাবাসী কথাটি জানাজানি হয়েছে, আর তুই বলছিস আমি ভুল শুনছি? বিশ্বাস না হলে রিদিতার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ, তাহলেই সঠিক বুঝতে পারবি ভুল না সঠিক। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কাকিমা আবার বলল, সত্যি যদি রিদিতার কিছু হয়ে যায় তাহলে তার বাবা মা কেমনে বাঁচবে? কেন যে বিষ খেতে গেল? আল্লাহ একবারের মতো মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি বললাম, কাকিমা রিদিতা আমার জন্য বিষ খেয়ে ফেলেছে। মুখ ফুসকে কথাটি বলে ফেললাম। তারপর কাকিমা বলল, কি রিদিতা তোর জন্য বিষ খেয়েছে? এই ছেলে, বিষ খাওয়ার মানেটা কি বুঝিস? ও তোর জন্য কেন বিষ খেতে যাবে? তারপর আমি বললাম, শুনো তাহলে। বেশ সকালের থাপ্পড় মারার ঘটনাটি বলে ফেললাম। কাকিমা আমার কথা শুনে মাথায় হাত রেখে বলল, এ কি বলছিস? এখন তো দেখছি এর সম্পূর্ণ দোষ তোর হবে। রিদিতা যদি সুইসাইড নোটে তোর নামটি উল্লেখ করে রাখে তাহলে তো হিতের বিপরীত হতে পারে। কাকিমার সঙ্গে এসব কথা বলতেই হঠাৎ শফিক সাহেব কান্না করে আমাদের বাসায় এসে বলল, বাবা তুমি আমার মেয়ের জীবনটাকে বাঁচাও প্লিজ। আমি বললাম, আমি আপনার মেয়ের জীবন কিভাবে বাঁচাবো? শফিক সাহেব বলল, তুমি জলদি আমার সঙ্গে হাসপাতালে চলো, তাহলে বুঝতে পারবে। আমি বললাম, হ্যাঁ চলুন। তারপর রিদিতার বাবার সঙ্গে হাসপাতালে চলে গেলাম। রিদিতাকে যে রুমে রাখা হয়েছে সে রুমে যেতে কান্নাকাতির আওয়াজ হৃদয়ে যেন রক্তক্ষরণ হতে লাগলো। মনে মনে হাজারবার আল্লাহর কাছে রিদিতার সুস্থতা কামনা করতে লাগলাম। এসব ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ডাক্তার আমাকে দেখে বলল, আপনার নাম কি রনি? আমি বললাম হ্যাঁ।